কষ্ট আমার পিছু ছাড়ে না, শুধু কষ্ট করে যাচ্ছি 2019 সাল থেকে ইউটিউব প্ল্যাটফর্মে এসে কী যে কষ্ট করতেছি সেটা অনেক আপুরে অনেক প্রশ্ন করেন যে আপনার নতুন চ্যানেল, পুরানো চ্যানেল কোথায়, ভিডিও দিচ্ছেন না কেন। তো আপনাদেরকে এটাই বলছিলাম, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কেন এরকমটা হচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে আজকে এই নিয়েই কিন্তু ভিডিওটা সাজিয়েছি, থাকবে কিছু রান্নাবান্না। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য কিছু রান্নাবান্না শেয়ার করব, আর আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি কখন থেকে ইউটিউব প্ল্যাটফর্মে আছি বা ইউটিউবে ভিডিও শেয়ার করি সেই নিয়ে আর কি। তো এইখানে ভাইয়া যে আসছিল, তো ভাইয়ার জন্য কিছু রান্নাবান্নার আয়োজন করেছিলাম। তো ওইগুলাই রান্না করব। আর মেহমানদারি করতে না আমার খুব ভালো লাগে। আমি মন থেকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে খুব ভালো লাগে, পছন্দ করি। তো আজকে রান্নাবান্নার মধ্যে কি আছে সেটা দেখাচ্ছি। তো চিকেন ড্রামস্টিক বানিয়েছিলাম, তো ওগুলো আমি ভেজে নিয়েছি। ওদিকে লামিশার আবার কোচিংয়ের সময় হয়ে গেছে, তো ও আবার চলে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করে চিকেন ড্রামস্টিকটা ভেজে নিচ্ছি। তো এটা আবার বাচ্চাদেরকে খুব আকর্ষণ করে, তো সেটা মানে ভেজে নিলাম তাড়াতাড়ি করে। ওর আম্মু খাইয়ে দিবে ওকে, ওর আবার পড়ার জন্য চলে যেতে হবে। আমি আস্তে আস্তে সবগুলা খাবার টেবিলে নিয়ে আসতেছি। আর এদিকে হচ্ছে পোলাওয়ের মধ্যে কাঁচামরিচ আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। আচ্ছা, বলতে পারেন এত গরম কেন, হঠাৎ করে এত গরম পড়লো? জানেন, আমি ভয়েস দিচ্ছিলাম, আমার নাক মুখ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, এত গরম এত গরম কি বলবো। এদিকে পোলাওটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি একটু উপর নিচ করে দিচ্ছি। আর আজকে কিন্তু অনেক আইটেম রান্না করেছি, তো এইগুলা রান্না করতে করতে অনেক সময় লেগেছে। তো কী কী রান্না করেছি টেবিলে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এইখানে দেখেন কি রান্না করলাম, ছড়া দিয়ে টক রান্না করেছি, কালো বোনা করেছি, তারপর হচ্ছে পোলাও করেছি, লাউ রান্না করেছি, মাছ বোনা করেছি, তারপর এখানে মুরগি রোস্ট করেছি, তারপর হচ্ছে একটা মুরগিকে যে 4 পিস করে এরকমভাবে করেছি, পটল ফ্রাই করেছি, কালা বোনা করেছি, এখানে হচ্ছে লইটা শুটকির ভর্তা করেছি, বেগুন ভর্তা করেছি, ছড়ার টক রান্না করেছি, বাদাম ভর্তা করেছি, তারপর দই কিন্তু মিষ্টি দই বসিয়েছি। তো ভাইয়া না বেগুনের আইটেমগুলো অনেক পছন্দ করেন এবং ঝাল খুব পছন্দ করেন এবং তেল খুব মানে খুব কম খাই। এখানে রসুন ভাজি করেছি আর পাট শাক রান্না করেছি। তো এখানে ভাইয়া যা যা পছন্দ করে সব কিছু রান্না করেছি। তো ভাইয়া, তারপর আপা মানে বড় আপা, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। ভাত রান্না করেছি, তারপর এখানে করলা ভাজি করেছি, তারপর একটু মাছ ফ্রাই করেছি, কারণ ভাইয়া মাছ ফ্রাই অনেক বেশি পছন্দ করেন, তো তার জন্য। আর হচ্ছে শসা লেবু কেটে নিয়েছি। ভাইয়া তো বলতেছে এত কিছু কেন রান্না করলেন। আর ওদিকে হচ্ছে গিয়ে ভাইয়ার একজন ফ্রেন্ড আসছে, এসে তো খুব খুশি হয়েছে, ভাবি এত কিছু রান্না করেছে। আবার ভাইয়া মানে আপনাদের ভাইয়াকেও উনি খুব ভালোভাবে চেনেন, জানেন। এই তো আমাদের আজকের খাবার দাবারের টেবিলের আয়োজনে এই ছিল। তো সবাই বসে পড়বে এখন খাওয়া দাওয়া করার জন্য। এখন আমি সব কিছু রেডি করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে আমি কি বলে আরও একদিনের রান্নাবান্না ছিল আর কি। 2 দিনের দাওয়াত ব্লগ ছিল, আম্মা গুনছিল যে আমি কি কি রান্না করেছি। আজকেও দেখেন অনেক আইটেম রান্না করেছি। প্রথম যেটা দেখিয়েছি ভাইয়া যাওয়ার কিছুদিন আগে ভাইয়াকে খাইয়েছিলাম। আর এটা হচ্ছে ভাইয়া যখন আসছিল তখন প্রথম দিক দিয়ে খাইয়েছিলাম। এটা ছিল মিষ্টি দই, রাতের বেলা বানিয়েছিলাম, এত এত মজা হয়েছে, অনেক পছন্দ করেছে সবাই। এখানে শসা কেটে নিয়েছি, পটল ভর্তা করেছি, তারপর ঢেঁড়স ভাজি করেছি, রসুনের আচার করেছি, মুরগি রোস্ট করেছি, কমলি শাক করেছি, লইট্টা শুটকি বোনা করেছি, মাছ বোনা করেছি, তারপর হচ্ছে
ডাল রান্না করেছি, আম ডাল। আর এদিকে লাউ রান্না করেছি, ভাই আবার লাউ খুব পছন্দ করে। করলা ভাজি করেছি, চিকেন ড্রামস্টিক রান্না করেছি, অনেক কিছুই রান্না করেছিলাম। তো এই আর কি, রান্না করতে করতে অনেক সময় লেগেছিল। আর এই যে সিম্পল গোল্ড কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই ছোট ছোট জিনিসগুলা কিন্তু আমার খুব পছন্দের, কিন্তু যদিও বা আমি গোল্ড বলতেই পরি না। হাতে একটা রিং যদি ভালো লাগে পরি, তা না হলে পরি না। নাকে একটা নোজ প্রিন্ট আছে, ছোট্ট একটা নোজ প্রিন্ট, তাছাড়া কোনো গোল্ডই আমি পরি না, ভালো লাগে না আমার কাছে। এই যে এখন দেখাচ্ছি খুবই সিম্পল একটা গোল্ড, এটা হচ্ছে গলায় মানে গলার এবং হাতের একটা ব্রেসলেট এবং কানে দুইটা দুল। খুবই খুবই সুন্দর এটা। না মানে থ্রি পিস, জামা, মানে শাড়ি, লেহেঙ্গা সব কিছুর সাথে পরা যাবে, এত সুন্দর আর কি। তো এখন পাশাপাশি আরও কিছু সিম্পল গোল্ড আছে, সেটা হচ্ছে এই যে অনেক বড় একটা রিং, এটা কিন্তু অনেক ওজন আছে কিন্তু এটার মধ্যে। আর এদিকে হচ্ছে গিয়ে দেখেন, এই কানের দুলগুলা অনেক, মানে আমার বিয়ের পর এই কানের দুলগুলা দেখেন যেমন তেমনই রয়ে গেছে, কারণ আমি যে পরি না তার জন্য। রাফ ইউজ করার জন্য আপনাদের ভাইয়া বানিয়ে দিয়েছিল, তো আমি তো আর পরি না, তার জন্য যেভাবে আছে ঠিক সেভাবেই রয়ে গেছে। আর এই যে এই ঝুমকাগুলা অনেক সুন্দর, কিন্তু হয়তো বা ছোটো দেখতেছেন, কিন্তু এগুলা অনেক ভারী, মানে অনেক মজবুত আর কি, ভারী এইগুলা অনেক সুন্দর। আর এদিকে দেখেন এই রকেটটা কি সুন্দর, অ্যাপেল বুঝছেন। অ্যাপেলটা মানে আমার কাছে মানে খুব, সরি এটা হচ্ছে অ্যাপেল, ওইটা হচ্ছে হার্ট শেপের। তো এই দুইটাই আপনাদের ভাইয়াই, কিন্তু সবগুলো আপনাদের ভাইয়ার পছন্দের। আর এই যে ছোট্ট একটা গলার চেইন আছে। তো এই আর কি আমার গোল্ড, সিম্পল গোল্ড কালেকশন। তো আবার যখন আপনাদের ভাইয়া দিবে, তো ওগুলো আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছোট ছোট গোল্ডগুলা দেখবেন সব জায়গায় পরে যেতেও মানে ভালো লাগে, বাসায় পরতেও ভালো লাগে, এগুলা ক্যারি করতে কিন্তু খুব মানে খুব আরামদায়ক, খুব ভালো লাগে। তো খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে খুব ভালো লাগে, মানে খুব সিম্পল এই গোল্ডগুলা, আর পরতেও খুব আরামদায়ক, অনায়াসে পরা যায়। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন, সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমি না 2019 সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করি। তো প্রথম দিকে হচ্ছে হঠাৎ করে আমার বোন ভিডিও দেখে, তো ওই জন্য মানে প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে আমরা সবাই মিলে বাড়িতে যাই। ওই যে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়, তারপর সব বোনরা মিলে বাড়িতে যাই। তো যাওয়ার পর আমরা যখন মানে বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন দেখতাম কি আমার বোন ব্লগ ভিডিও দেখে। তো তখন না আমি জানি না আর কি, ইউটিউবে তেমন একটা ভিডিও দেখা হয় না, যদিও দেখা হয় তাহলে আমি ওই যে নাটক দেখি আর কি, বাংলা নাটকগুলা। তো ওকে দেখে আর কি সারাদিন এই যে মাথা গুজে গুজে কি দেখে। তো ও বললো কি, আপা দেখো এরকম করে ব্লগ করে দেখো, ঘরে যাই করে তাই কিন্তু রান্না করে, যে ভালো লাগে এভাবে করে ভিডিও করে আর কি। আচ্ছা, এখানে একটু বলে নিই, ওই যে আমরা ফ্রিজ কিনতে গিয়েছিলাম, ডিপ ফ্রিজ, এই যে উনি যে দেখালো এটাই কিন্তু আমি নিয়ে আসছি, এই ফ্রিজটাই কিন্তু আমাদের আনা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এইগুলাকে যে ব্লগ বলে সেটাও আমি জানতাম না, তো আমার বোনের কাছ থেকেই জানা যে ব্লগ শেয়ার করা হয়। তারপর না বাসায় এসে আপনাদের ভাইয়া যত এমবি দিত সব এমবি শেষ করে ফেলতাম এই যে ব্লগ দেখতে দেখতে। আপনাদের ভাইয়া বলতো কি যে সপ্তাহ, সত্যি বলতে সপ্তাহ আমাকে 1000 করে এমবি দিত, বাহির থেকে পাঠাইতো। তো ওই 1000 এমবি আমাদের হয়ে যেত, হ্যাঁ, এর বেশি আমার লাগতো না। তারপরও যদি একদিন আগে, যদি 6 দিনের মাথায় যদি শেষ হয়ে যেত, আপনাদের ভাই আবার দিত। তো তারপর যখন ওই ব্লগগুলো দেখা শুরু করি, 2-3 দিনেই আমার 1000 মানে এমবি শেষ হয়ে যায়। আপনাদের ভাইয়া বলে, তোমার এমবি তো আগে তো এত লাগতো না, এখন এত লাগে কেন? তারপরেই বলি আর কি, এরকম তো খুব সুন্দর করে ঘরে যাই করে তা দিয়েই ভিডিও মানে
মানে ভিডিও করে করে অনেকে শেয়ার করে এগুলা হচ্ছে ব্লগ। তো আমিও একটা ব্লগ চ্যানেল খুলবো। আপনাদের ভাইয়া তো না, খোলা যাবে না, একেবারেই খোলা যাবে না। তো তারপর আপনাদের ভাইয়াকে অনেক বুঝিয়ে শুনে আচ্ছা ঠিক আছে এখন খুলবো না, যে যখন তুমি বাড়িতে আসবা তখন তোমাকে দেখাবো, যদি তুমি বলো তাহলে খুলবো। তো ক্যামেরার সামনে এসেও ব্লগ করা যায়, আবার ক্যামেরার পিছনে থেকেও ব্লগ করা যায়। তো তারপর বলছে যে আচ্ছা ঠিক আছে আমি আইসা নিয়ে আগে। তো আসার পর যেসব আপুরার ব্লগ দেখতাম আপনাদের ভাইয়াকে আমি দেখালাম, দেখানোর পর আপনাদের ভাইয়া রাজি হলো। আচ্ছা ঠিক আছে, নিজের হাতের মোবাইলটা দিল, দিয়ে আমাকে ব্লগ খোলার অনুমতিটা দিল। যেদিন চ্যানেলটা খোলা হয়েছে আল্লাহর রহমতে ওই দিন থেকেই ভিডিও দেওয়া শুরু করে দিলাম। এত ভিডিও দেওয়া শুরু করলাম, একদিনও মিস দেয় নাই। আর প্রথম প্রথম দেখবেন আমরা অনেক ভুল করি, অনেক ভুল করি, আর ভুলের কোনো শেষ নেই। প্রথম দিকে তো কোনো কিছুই বুঝি না, জানি না এডিটিং কি, মানে এডিট কীভাবে করতে হয়, থাম্বনেল কীভাবে বসাতে হয়, বা ট্যাগ কীভাবে বসাতে হয়, টাইটেল কিভাবে করতে হয়। ওই যে আমার ভাইয়ের ফ্রেন্ড আছে, তো ওই ফ্রেন্ডে আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে এবং ও একটুখানি দেখিয়ে দিয়ে গেছে, কোনো সমস্যায় পড়লে ওকে ডাকতাম। এমনও সময় গেছে ভিডিও এডিট করতে করতে রাতে 4টা বেজে গেছে, ফজরের আজান দিয়ে ফেলছে। আপনাদের ভাইয়া বলে তোমাকে চ্যানেল খুলে তো বিপদে পড়ছি, তুমি ঘুমাও না, মানে কোনো ইয়ে করো না, এইভাবে করলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। তো আমি বলি আর কি না। তো সকালবেলা রাতে 4টা-5টা বাজলেও সকালবেলা 6টা-7টার সময় তো আমার নাস্তা আবার বানাতেই হয়। ভিডিওর প্রতি এত নেশা হয়ে গেছে যে পরদিন তো আমার ভিডিওটা আপলোড দিতে হবে। আর এমবি আপনাদের ভাইয়াকে 2-3 দিন পর পরে বলে আমাকে এমবি ঢুকিয়ে দাও। আপনাদের ভাইয়া বলে এমবি কিভাবে শেষ হলো, এত এমবি তোমার কেন লাগে? ওই যে ভিডিও আপলোড করি, আবার একটু ভুল হইলে ওই ভিডিওটা ডিলিট করে ফেলি, আবার ওইটাকে আপলোড করি, এরকম করি। মানে সব ভিডিও এডিট করলাম, রেডি করলাম, কোথায় চাপ পড়ে কোথায় চলে গেছে এখন তো বুঝতে পারি না, এখান থেকে ওইখানে গেছে, আচ্ছা একটু খুঁজে দেখি পাই, আবার নতুন করে ভিডিওটা নেই, আবার ভিডিওটা এডিট করি, আবার ভয়েসে, এরকম করতে করতে জানেন আমার প্রথম চ্যানেলটা কোনো রকম, আমি কোনো লাইভ করি নাই, মানে ওয়াচ টাইম হয়েছে 1000 সাবস্ক্রাইব হয়েছে। তারপর দেখি কি একেবারেই রিচ নেই, হুট করে একটু ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পর বেশি না অল্প, মানে 20-30 হাজারের মতো হয়েছে, 25,000 এরকম হয়েছে। তো আমার তো প্রচুর ভিডিও দেওয়া হয়েছে, ওই হিসাবে আমার ওয়াচ টাইমটা হয়ে গেছে। তো তারপর দেখি কি কোনো ইয়ে হইতেছে না। তারপর আমাকে মানে গুগল থেকে আর কি পাঠাইছে, অ্যাডসেন্স লেটারটা পাঠাইছে। পাঠানোর পর মানে আমি আর পাই না, করোনার সময় অ্যাপ্লাই করেছিলাম, তো পাই না। তারপর কি হয়েছে, হঠাৎ করে 3 মাসের বেশি মনে হয় হুট করে আমার মনিটাইজেশনটা চলে গেছে। ওই যে পিন নাম্বারটা আমি সেট করতে পারতেছি না, ওই জন্য আর কি। তো তারপর আমার বাগিনা যেমনি হোক মানে পোস্ট অফিস থেকে আর কি পিন নাম্বারটা এনে দেওয়ার পর আবার মনিটাইজেশনটা আসছে। ওই যে আসছিল না, কিছুদিন চলে যে গেছে, অনেক দিন পর্যন্ত কিন্তু মনিটাইজেশন ছিল না। তারপর আমার দ্বিতীয় চ্যানেল টুপুর লাইফস্টাইলটা খুলেছিলাম, তো ওটার মধ্যে আমি মানে এই ভুলটা আর করি না আর কি। এখন ব্লগ ভিডিওর সাথে ওই যে যখন যে রেসিপিটা ভালো লাগতো দিতাম। একটা আটা দিয়ে ব্রেডের রেসিপি দিয়েছিলাম, চুলায় তৈরি আটা দিয়ে ব্রেড, ওইটা আমার ভাইরাল হয়েছে। যে যখন মনে করেন যে ভাইরাল হয়েছে রেসিপি দেখে তো চলে যাই, আর ব্লগ ভিডিও কেউ দেখে না, তখন কেমনটা লাগে বলেন। এই যে 100, 150, 200, 300, হায়েস্টে যদি যায় 500-700 এরকম হয় আর কি। তো খুব খারাপ লাগতো, একটা ভিডিও বানাতে কত পরিশ্রম লাগে বলেন। তো তারপর এটার মধ্যেও মনে করেন যে অনেক দিন পর যে ওয়াচ টাইম সব কিছু আসছে, কোনো পাই না, মানে আপুদের কোনো ভালোবাসা পাই না, কেন হয় সেটা জানি না। আচ্ছা হুট করে না আমার ভাইয়ের একটা জিমেল আমার মোবাইলে ছিল, তো আমি ভাবলাম কি আচ্ছা কাউকে বলবো না, এটার মধ্যে দিয়ে দেখি তো ভিডিও, আমি নামটা চেঞ্জ করে, তো নিজে নিজে নামটা চেঞ্জ করলাম। করার পর এটার মধ্যে ভিডিও দেওয়া শুরু করলাম। করার পর দেখি কি কেউ জানে না, আমার আত্মীয়স্বজন কেউ কিন্তু জানে না, আমি নিজেই যেহেতু জিমেলটা খোলাই আছে,
তো তারপর দেখি কি এটার মধ্যে হুট করেই ভিডিও ভাইরাল হলো। তারপর দেখি 500, 700, 1000, 13000 খুব ভালো মতোই আলহামদুলিল্লাহ হতো। তারপর দেখি থাম্বনেলটা সেট করতে পারি না। তো তারপর আবার ওই আমার ভাইটাকে বললাম, ও আসলো, আসার পর একটু ঠিকঠাক করে দিয়ে গেলো থাম্বনেলটা যেন সুন্দর মতো বসাতে পারি। তারপর আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা নিয়েই আমি কাজ করতেছি, এটা নিয়েই আমি চলতেছি। তারপর চলতে চলতে এই যে 2026 সালে এসে এটাকে নিয়েও আমি সমস্যায় পড়ে গেছি। এটার মধ্যেও এখন সমস্যা হয়ে গেছে। জানেন আমার খুব মানে শখের চ্যানেল, আর 2019 সাল থেকে কষ্ট করতে করতে 2026 সালে এসেও দেখেন আবার আমি হোঁচট খেয়ে গেলাম। তো আমার মানে এই চ্যানেলটার মধ্যে আমার ওই যে প্রথম চ্যানেলটার মধ্যে 6000 সাবস্ক্রাইবার, তো 6000-এর উপরে। দ্বিতীয় চ্যানেলটার মধ্যে 3-4 হাজারের উপরে। আর এখন যেটা মানে আইটি ব্লগটা, অনেকে জিজ্ঞেস করেন আপনার ব্লগ চ্যানেলের নাম কি। তো আমার 3 নাম্বার চ্যানেলটার নাম হচ্ছে আইটি ব্লগ। তো সেটার মধ্যে 11,000 প্লাস কিন্তু আমার সাবস্ক্রাইব। তারপর এখন আবার এটার মধ্যেও সমস্যা হয়ে গেছে। জানেন আমার মনটা এমনভাবে ভেঙে গেছে যে আমি আর পারবো না। এত কষ্ট করতে করতে এই জায়গায় আসছি, আপুদের একটু ভালোবাসা পেয়েছিলাম, তো সেটার মধ্যে আবার সমস্যা হয়ে গেল। তো সমস্যাটা কি হয়েছে জানেন, আমার যে ওই প্রথম চ্যানেলে যে যারা নতুন আপুরা আছেন এই ভুল করবেন না, যে প্রথম চ্যানেলটা যে মনিটাইজেশন হয়েছিল এটার সাথেই কিন্তু আমি এই চ্যানেলটাকে মনিটাইজেশন আমি মানে জয়েন করে নিয়েছিলাম। ওই যে পিন নাম্বার আসবে ওই ঝামেলার কারণে। তো এখন আমার ওই যে প্রথমটার মধ্যে আমি তো আর বুঝতে পারি নাই, কোনো ভিডিও আমার দেওয়া হয় নাই। আমি যে অসুস্থ হয়েছিলাম আমি কী করছি, সব ভিডিও আমি প্রাইভেট করে ফেলছি। একটা ভিডিও এখানে প্রাইভেট করে ফেলছি, 2-3 মাস পর দেখি এটার মনিটাইজেশনটা উঠিয়ে নিয়ে গেছে। কেন নিছে এটা জানি না, আমি একটাই কারণ পাইলাম, আমি সব ভিডিও প্রাইভেট করে ফেলছি। 2-3 মাস পর আমার মনিটাইজেশনটা উঠিয়ে নিয়ে গেছে। এই কারণে আমার এই চ্যানেলটার সমস্যা। আর ওইটার মধ্যে তো রিচ কম, আমি ভিডিও দিই না। আর একজন মানুষ কয়টা ভিডিও দিতে পারে? একটা চ্যানেল চালানো কিন্তু অনেক কষ্ট বলে বোঝাতে পারবো না। একটা ভিডিও করতে যে কত কষ্ট। তো তারপর আর কি করব, ওটার মধ্যে মনিটাইজেশনের সমস্যা হয়েছে। তো এখন এটার মধ্যেও মানে সমস্যা হয়ে গেছে। তো আমি বোঝাতে পারবো না আমি ভিতর থেকে কতটা ভেঙে পড়ছি যে এত কষ্ট করে এই জায়গায় 11,000 প্লাস সাবস্ক্রাইব করতে আপুরা জানেন কতটা কষ্ট। যারা ভিডিও তৈরি করে সেসব আপুরা জানেন কত দিন লাগে। আমাদের মতো মানে একটু আধটু ভিউ হয়, সেসব আপুরা 11,000 সাবস্ক্রাইব করতে কতটা কষ্ট হয়। আর যারা বড় বড় ব্লগার আছেন তাদের জন্য 11,000 সাবস্ক্রাইবার তো কিছুই না। তো আমি খুব কষ্ট করে এই জায়গাটায় আসছিলাম। তো এখন এই সমস্যা হয়ে গেছে। আর আমার মানে আত্মীয় স্বজনের মধ্যে ইউটিউবে তেমন কেউ নেই। আর তারা তেমন কোনো কিছু বুঝেও না যে কোনো একটা সমস্যা পড়লে আমি হুট করে এটা থেকে বেরিয়ে আসব। তো তারপর আমি আমি কি করব মানে বোঝাতে পারতেছি না। আমার চ্যানেলে কিন্তু মানে আমার গ্যালারির মধ্যে অনেকগুলো ভিডিও আছে, মানে আমি কি করব আমি মানে আপনাদেরকে বোঝাতে পারতেছি না যে আমার ভিতরে কতটা কষ্ট হয়েছে যে আমার চ্যানেলটায় সমস্যা হওয়ার পর। তো তারপর আর কি করব, কিছু করার নাই। তারপর বাবুকে বললাম, বাবু আমাকে একটা নতুন জিমেল খুলে দে। কাউকে বলার দরকার নাই, কিন্তু আমাকে একটা জিমেল খুলে দেয়। যদি পারি ভিডিও দিব, তা না হলে দিব না। বাবু বলতে আমার ভাইটার কথা বলতেছে। ও আবার আমাকে একটা জিমেল খুলে দিল। খুলে দেওয়ার পর ও বলতেছে চ্যানেলের জন্য পাগল হয়ে যাইতেছে, আমাকে বলতেছে। আমি বলতেছি তুমি কি বুঝবা যে 2019 সাল থেকে 26 সাল পর্যন্ত আমি যে চ্যানেলগুলার নিচে কতটা পরিশ্রম করছি আমি জানি, আর উপরে হয়তো বা আল্লাহ জানে এতটা কষ্ট করছি যে সংসারে কাজ বা 3টা বাচ্চাকে দেখা, সব ঘরে রান্নাবান্না সব কিছু সামলিয়ে যে 3টা চ্যানেলের নিচে যে কতগুলো ভিডিও দিয়েছি আর কতটা পরিশ্রম করছি সেটা আমি জানি আর আল্লাহ জানে।
যে আমার নিজের উপর নিজে কতটা পরিশ্রম আমি মানে করে ফেলছি। তো যাই হোক, তারপর আমি ওকে বললাম, ও আমাকে খুলে দিছে। তারপর এটার মধ্যে আমি মানে ওই ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি আর কি, ব্লগ ভিডিও দিচ্ছি। আর কিছু ভিডিও আমার করা ছিল, মানে 2-3টার মতো ছিল আর কি গ্যালারির মধ্যে, তো ওগুলাও দিলাম। তারপর নতুন করেও প্রত্যেক দিন যাই রান্না করি ওইগুলা করে করে দিলাম। দেওয়ার পর আলহামদুলিল্লাহ ওই যে আমার একটা মাছের বাজারের ভিডিও ভাইরাল হলো। তারপর আপনাদের একটু একটু ভালোবাসা পেলাম, ভালোবাসা পাওয়ার পর এই জায়গায় আসলাম। তো আমি কিন্তু খুবই শর্টকাটে বলেছি, মাঝখানে যে কত কিছু গিয়েছে আর ভিডিওর পিছনে যে কত পরিশ্রম, আর এই চ্যানেলগুলোর জন্য যে কত কথা শুনেছি কি বলবো আপনাদেরকে। তারপরও ওই যে ভালোবাসার জায়গা তো আমার খুব পছন্দের একটা জায়গা। আমি যখনই আমার সংসারে কাজের ফাঁকে আমার ছেলে মেয়েদেরকে সময় দেওয়ার পর আমি যখন একটু সময় পাই, আমি চেষ্টা করি একটা ভিডিও রেডি করতে। আমার খুবই একটা শখের জায়গা এটা। তো যতদিন পারি এই শখের জায়গাটায় থাকবো, আর আপনারা যদি আমার পাশে থাকেন। তো এই ছিল আমার 2019 থেকে 2026 সাল পর্যন্ত আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি মানে আমার কষ্টটা যদি আপনাদের কাছে অনেক কষ্ট মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আচ্ছা, এখন বলছি, একজন নিঃসন্তান বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার ফুফা মারা গিয়েছে, আমার ফুফার জন্য সবাই দোয়া করবেন। এখানে অনেক বড় করে দোয়া পড়ানো হচ্ছে, 200-250 লোকের রান্না করা হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের সকালের খাবার, আমার বোন রান্না করছিল। আর এদিকে গরু আনা হয়েছিল, তো রান্নাবান্না করতেছে। আর এদিকে বাবুর্চি রান্নাবান্না করতেছে। যতটুকু পারি আমি ক্লিপ নিয়েছিলাম। আর আমার ফুফু কিন্তু অসুস্থ। আমার ফুফার কোনো ছেলে মেয়ে নেই, ফুফু আর ফুফার আমরাই ফুফু ফুফার ছেলে মেয়ে। আমরা কখনোই আমার আব্বাকে মানে একা মনে করি না। আমরা সবসময় মনে করছি আমাদের 2টা মা 2টা বাবা সবসময় একই রকম দেখেছি। তো আমার ফুফার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ফুফাকে জান্নাতবাসী করেন। আর আমাদের ফুফা না, ছোটোবেলা থেকে বাবার চেয়ে ফুফাকেই বেশি পেয়েছি, কারণ আমার বাবা একজন প্রবাসী। আর আমার ফুফা আমাদেরকে ছোটোবেলা থেকে অনেক আদর করত, অনেক আদর করত, অনেক মজা কিনে দিত খাওয়ার জন্য। তো এই ফুফার মুখটা এখন আর দেখি না, অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে। কি বলবো, বলার কোনো ভাষা নেই যে এত মায়া লাগে। প্রত্যেকটা দিন মনে পড়ে ফুফার কথা, আমার আব্বার কথা, আমার বুবুর কথা। আমি ছোটোবেলা থেকে আমার বুবুর সাথে থাকতাম। তারপর আমার বিয়ের 1 বছর পর আমার বুবু মারা গিয়েছে। এখন মানে ফুফার কথা কি বলবো, আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। এত ভালো মানুষ ছিল, এত ভালো একজন মানুষ ছিল আমার ফুফা, বলে আমি বলছি না। আমার ফুফু এবং ফুফা দুইজনই টিচার ছিলেন। তো ফুফা মানে ইংলিশে অনেক ভালো ছিল, বাচ্চাদেরকে পড়াইতো। তো আমার ফুফা না কখনোই কারোর সাথে ঝগড়াঝাটি বা লেনাদেনা কোনো কিছুর মধ্যেই ছিল না। যত লেনাদেনা বলেন যাই বলেন আমার ফুফুর সাথে ছিল। আমার ফুফার কোনো ইয়ে ছিল না, কারোর সাথে কোনো ঝগড়া ছিল না, কারোর সাথে মনোমালিন্য ছিল না। খুবই মানে একদম নীরব একজন মানুষ ছিল। সারাটা দিন ঘরে থাকতো। জানেন, বাবার বাড়িতে যখন যেতাম তখন ফুফা না সবসময় 1 মাস থাকলেও বলতো যে টুপুর আর কয়টা দিন থেকে যা। আমি যখন চা করে দিতাম ফুফা বলতো কি, 5 স্টারের চা, শেরাটনের চা। আমি চা করলেই এই কথাটা মনে পড়ে। ফুফা যে মানে খুব মজা করে চা খেত, আর চা খুব পছন্দ করতো। যে দুধ চিনি দিয়ে বেশি করে যে চা বানাতাম, ফুফা খুব পছন্দ করতো। এইখানে প্যান্ডেল করা হয়েছে, এতজন লোকের আয়োজন। তো প্রথমেই যে মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে, ছোট বড় মিলে 48 জন হুজুর ছিল আর কি, বড় হুজুর এবং বাচ্চাদেরকে মিলিয়ে। তো ওনারা চলে আসছে, প্রথমে বসিয়ে দিয়েছে। তো সবশেষে এটাই বলবো, সবাই আমার ফুফার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ফুফাকে জান্নাতবাসী করেন।
আর অনেকেই বলবেন যে আপনার ফুফু ফুফার দেওয়া মানে দোয়া এখানে পড়ানো হচ্ছে। একদম আমার জন্মের আগে থেকে আমার ফুফু এবং ফুফা আমাদের সাথেই থাকেন, কিন্তু খাওয়া দাওয়া আলাদাই ছিল। কিন্তু গত 3-4 বছর ধরে ফুফু তো অসুস্থ, আমাদের সাথেই খাওয়া দাওয়া করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।